ওই ছেলেটা এখানে কি করতে এসেছে? ও এইটা দেখতে এসেছিল, ওতে কোনো প্রমাণ আছে কিনা যাতে নচিকেতা দাদাকে বাঁচাতে পারে। কোনো প্রমাণ পাওয়া গেছে? হ্যাঁ, পেয়েছে না, একটা জুতোর চিহ্ন পেয়েছে, আর তাও আবার 11 নম্বরে, আপনার নম্বরের। আর একটা মরা মাছ, আর আরো একটা জিনিস ভুলে গেছি। হ্যাঁ, মনে পড়েছে না, ওই চুইংগাম। তেমনি যেমন আপনি খান। বলেছিলাম আমি ওই নচিকেতা বাবুকে যে দেখ বাবু, আমার কাজে নাক গলাস না, পুলিশকে কমপ্লেন করতে যাবি না। ও মানলই না, আজও নিজেই পুলিশের চক্করে ভেতরে বউয়ের মার্ডার। তাগড়ু, সত্যি কি তুই সেদিন রাতে নচিকেতাকে নিজের বউকে মার্ডার করতে দেখেছিলিস? হ্যাঁ দেখেছিলাম। আরে তোকে আমি মিথ্যে বলবো কেন? হ্যাঁ, আর এমনিতে নচিকেতা বাবুকে মিথ্যে বলে কেন ফাঁসাবো? এই সত্য শোন বেড়া, ওই দিন তো তুই আদালতে আমাকে দারুণ ভাবে ফাঁসিয়ে দিচ্ছিলি। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলি? জজ সাহেব, ওই মোটর বোটে ডাগড়ু ছিল। বাবা, ভাগ্য ভালো যে ওই দিন আমি আদালতে হাড়িটা ফাটাইনি। আজকের পরে যদি দেখি না, তাহলে মাছ সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দেবো ওইভাবে, বুঝেছিস? যা। মাছ সমুদ্রতে মাছ তো থাকে বরুণ, কিন্তু এই মাছে কি বৈশিষ্ট্য রয়েছে? স্যার, এই মাছটাকে দেখে ওই ছেলেটা শঙ্কর ভয় পাচ্ছিল। আমার মনে হলো যে হয়তো এই মাছটার আমাদের কেসটার সঙ্গে সম্পর্ক থাকতে পারে, তাই নিয়ে এলাম। যদি শঙ্কর এটাকে দেখে ভয় পেয়ে থাকে, তো সমুদ্রের এই মাছটাতে তো কোনো বিষয় নিশ্চয়ই আছে। এই নৌকোর বাইরের দিকটাতে 11 নম্বরের জুতো। স্যার, আমিও সেটাই ভাবছিলাম। এত উঁচু বোট, যেটার বাইরের দিকটায় কারো জুতোর ছাপ রয়েছে, অত উঁচুতে কারোর পা কী করে যেতে পারে, তাও বোটের বাইরে থেকে? যদি কেউ বোটের বাইরে থেকে বোটের মধ্যে ওঠে, তাহলে তো পা রাখতে পারে। দেখছি। এটা বল যে ওই চুইংগামটার তুই কি করলি? ইন্সপেক্টর দাভের কাছে আছে ডিএনএ টেস্টের জন্য। এটা তো জানা যাবে যে ওই বোটে চুইংগাম কি খাচ্ছিল। মাছটা আর কি করবো? ইওর অনার, আমি এই কেসের একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী ডগরুকে কাঠগড়ায় রাখার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। অবাক করে দিলেন ডগরু বাবু আপনি। ওই হত্যাকাণ্ডটাকে দেখে আদালতে এই বিষয়টা নিয়ে কথা বলে আপনি তো এই কেসটাকে পুরো একেবারে ঘুরিয়ে দিলেন। কি করবো সাহেব, যা দেখেছি তাই বলেছি। তারপরেও যেটা দেখেছিলেন সেটাও বলবেন? হ্যাঁ, তোমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে নচিকেতা বাবুই তার স্ত্রী অতুনাকে মেরেছেন, তাকে হত্যা করেছেন? হ্যাঁ সাহেব, একদম পাক্কা। তো কতটা দূর থেকে আপনি দেখলেন? আপনার নৌকা ওনার থেকে কতটা দূরত্বে ছিল? এই ধরুন সাহেব 40-50 ফুটের আশেপাশে। 40-50 ফিট। তার মানে মানছি যে ওই দেওয়ালটা থেকে কিছুটা আরো দূরে। মোটামুটি অতটাই। তো এটা বলুন যে রাত্রিবেলা সমুদ্রতে পুরোপুরি অন্ধকার, কোথাও কোনো রকম আলো নেই,
আরে সাহেব, আমার কাছে টর্চ ছিল না, তো ওটাই অন করে দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টর্চ দিয়ে আপনি দেখলেন। এটা সেই টর্চটাই তো যেটা সত্যবাবুর নৌকোতে ছিল আগে থেকেই, কারণ আপনি তো সেখানে নিয়ে যাননি। না সাহেব, ওখানে টর্চ সেই টর্চটাই ছিল আগে, এটা, হ্যাঁ। এইটা এই টর্চটা তো। হ্যাঁ সাহেব, এটা ওই টর্চ, একদম পাক্কা। একেবারে পাক্কা কথা বললাম না, 100% এই টর্চটাই। চলুন না, এটা দেখা যাক যে এই টর্চটার আলোটা ওই দেওয়াল পর্যন্ত পৌঁছয় কিনা। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি যে আদালতের আলোগুলো কিছু সময়ের জন্য বন্ধ করা হোক। আদালত অন্ধকার করে দেওয়া হোক। এই নিন। হ্যাঁ নিন, জ্বালান। হ্যাঁ। কি হলো, চলুন না, জ্বালান এটা। চালু তো করছি সাহেব, কিন্তু এটা চলছেই না। না না, একটু একটু জোর দিন, চলবে এটা। জ্বলছে না? হ্যাঁ, আলো জ্বালানো হোক। মনে হচ্ছে টর্চটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, হতে পারে যে এর মধ্যে ব্যাটারি নেই, ভরতে ভুলে গেছে ভরতে, হতেই পারে। না, ব্যাটারি আছে, দেখুন। আমি একটু দেখবো। হ্যাঁ হ্যাঁ, দেখছেন আপনি, ব্যাটারিটা পুরোপুরি গলে গিয়েছে, যে কারণে টর্চটা খারাপ হয়ে গিয়েছে। কারেক্ট, এই কারণেই জ্বলছে না। এরকমও তো হতে পারে যে অধুনা মারা যাওয়ার পর ব্যাটারিটা গলে গেছে। আপনি এটাও জানেন না না জসপাল বাবু, যে একটা ব্যাটারি গলে যেতে ঠিক কতটা সময় লাগতে পারে? ওটা একটা মাস লাগে। কয়েক মাস ধরে এই টর্চটা সত্যর ওই নৌকোর মধ্যে পড়েছিল, যেই কারণে এই ব্যাটারিটা গলে গিয়েছে আর টর্চটা জ্বলেনি। এবার বলুন যে যখন টর্চটাই খারাপ হয়ে গেছে, তো এই মহাশয় টর্চের আলোতে কিভাবে নচিকেতাকে অধুনাকে হত্যা করতে দেখেন? বলুন আপনি। আমি উত্তরটা দিচ্ছি। টর্চ জ্বলেনি, কিন্তু ওনার যে নৌকা, ওই যে সাভেরা, তাতে প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে অনেক আলো ছিল, আর সেই আলোতেই দেখতে পেয়ে গিয়েছিলেন। নচিকেতা বাবু, ইম্পসিবল, এটা মিথ্যে। তার কারণ হচ্ছে ওখানে নিচে যাওয়ার আগে আমি সমস্ত আলো নিভিয়ে দিয়েছিলাম, ওখানে অন্ধকার ছিল। শুনলেন বাবু, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। আপনি বলে দিন, এই অন্ধকারটা দূর করে দিন, সত্যের ওপর একটু আলো ফেলুন, না হলে কিন্তু আপনাকে দাবে সাহেব ওই ভেতরে পাঠিয়ে দেবেন আর সত্যিটা বলিয়ে নেবেন। মানছি যে ওই দিন আমি টর্চটা ধরিনি। হয়েছিল কি, আমি ভয় পেয়েছিলাম সাহেব, ভেবেছিলাম টর্চটা যদি অন করি তো ধরা পড়ে যাব। কিন্তু সাহেব, আমি শুনেছি, অধুনা বৌদিকে চিৎকার করতে শুনেছিলাম যে নচিকেতা আমায় মেরো না। আচ্ছা, আপনি শুনেছিলেন, আগে আগে বলেছিলেন যে আপনি দেখেছিলেন, তো আগে কেন মিথ্যা কথা বলেছিলেন আপনি? এই পুরনো শত্রুতা রয়েছে আপনার নচিকেতা বাবুর সঙ্গে, সেটার প্রতিশোধ আপনি নিতে চাইছিলেন, সেই কারণে আপনি ওনাকে ফাঁসাতে চাইছিলেন, তাই তো? না সাহেব, আমি শুনেছিলাম। না, শুনেছিলেন, কিন্তু প্রথমবার তো মিথ্যা বলেছিলেন। এবার কি করে আমি মেনে নিই যে আপনি এখন সত্যি কথা বলছেন? তাছাড়া আপনার মিথ্যাটা আপনার পায়ের মতনই লম্বা। কত নম্বরের জুতো পরেন ঠিক আপনি? এগারো নম্বর সাহেব। ও, 11 নম্বরের জুতো। ইওর অনার, পুলিশ নচিকেতা বাবুর নৌকোর বাইরের দিকে 11 নম্বরের একটা জুতোর চিহ্ন পেয়েছেন। ইওর অনার, এই চিহ্নটা পুলিশ সেখান থেকে পেয়েছে যেখান থেকে দ্বিতীয় নৌকো থেকে এনার নৌকোতে প্রবেশ করা যায়। তাহলে আপনার কথার মানে সেই রাতে আরো একটা বোট ছিল? আগে হ্যাঁ ইওর অনার। এক মিনিট, এরকমও তো হতে পারে যে ওই বোটে ওই জুতোর ছাপগুলো আগেই, মানে আগে থেকেই বোটে না, ছিল। এরকমটা নয়। না, আমায় বলতে দিন। আমি তো এখনো বলুন complete আপনি, করিনি। বলুন, নচিকেতা, নচিকেতার পায়ের ছাপও তো হতে পারে। নচিকেতা বাবু 9 নম্বরের জুতো পরেন, 11 নম্বরের নয়। ও দৌড়ু বাবু, হলো এটা যে আপনি আপনার নৌকোটা নিয়ে নচিকেতা বাবুর নৌকোটার সামনে চলে গেলেন, সেখান থেকে উঠলেন ওনার নৌকোতে। তোমার উদ্দেশ্য বোধহয় নচিকেতাকে মারার ছিল, কিন্তু যখন অধুনা ওখানে তোমাকে দেখে ফেললো, তো তুমি
না, এমনটা হয়নি। আমি শপথ করে বলছি, আমি কাউকে মারিনি সাহেব। আমি তো ওই দিন মোটর বোট থেকে নামিনি। আমি যেই আরেকটা বোটকে দেখেছিলাম ওখান থেকে। কি দেখলেন আপনি? আমি ওখানে আরেকটা বোট দেখেছিলাম। দ্বিতীয় বোর্ড দেখলেন? হ্যাঁ সাহেব, যেটা বড় বোটটার সঙ্গে একদম লাগানো ছিল। তুমি এত রাতে এখানে কি করছো? আর এই ঝুড়িতে কি আছে? আর আমি বোটটা ঘুরিয়ে ফিরে চলে আসি। আমি সত্যি বলছি সাহেব, আমি কিচ্ছু করিনি। আমি কাউকে মারিনি। আমি শুরুতে মিথ্যে বলেছিলাম, কারণ আমি নচিকেতা বাবুকে ফাঁসাতে চাইছিলাম। এই পুরো কাজটাই অন্য বোটের লোক করেছে। আর ওই দ্বিতীয় বোর্ডটা আপনি দেখলেন, কিন্তু চিনতে পারলেন কি আপনি নাকি না? আমি চিনি তো না সাহেব, কিন্তু ওই বোট আমাদের এলাকায় একজন মানুষেরই রয়েছে, অধুনা বৌদির সৎ ভাই পীতাম্বর। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আমি অধুনার সৎ ভাই, তার মানে কি আমি ওকে খুন করেছি? ওই নৌকোটা আমার নয়। সেই রাতে পীতাম্বর বাবু কোথায় ছিলেন আপনি? আমি নিজের বাড়িতে শুয়েছিলাম, কারণ আমার শরীরটা ভালো ছিল না। মিথ্যে কথা জজ সাহেব। এই মেরেছে বৌদিকে ওনার সম্পত্তির জন্য। মিস্টার তুষার, আপনি বসে পড়ুন। মিস্টার পাঠক, আপনার কাজ চালু করুন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তো কোথায় ছিলাম যেন আমি? জুতোর মাপটা কি আপনার? 11 নম্বর। নম্বরের জুতো। পুলিশ ওইখানে যেই জুতোটা ছাপ পেয়েছিল নচিকেতা নৌকোয়, সেটাও 11 নম্বরেরই ছিল। চুইংগাম চাবানোর অভ্যাসও রয়েছে আপনার। আগে চুইংগাম চাবানোর অভ্যাসও রয়েছে আপনার পীতাম্বর বাবু। এই চুইংগামও পুলিশ উদ্ধার করেছে নচিকেতা বাবুর নৌকো থেকে। আর এটা ডিএনএ টেস্ট করার পর জানতে পারা যাচ্ছে যে এটাকে আপনি সেদিন চাবাচ্ছিলেন। এটা কিভাবে হতে পারে? ওই দিন আমি বোটে ছিলামই না। হতে পারে যে আপনি পরের দিন বোটে গিয়েছিলেন, তাই না? আগে না, নিশ্চয় কেউ আমাকে ফাঁসাচ্ছে। কেন কেউ আপনাকে ফাঁসাবে? আপনাকে নচিকেতা বলেনি আমার আর আমার বোনের শত্রুতার কথা? নচিকেতা বাবু? হ্যাঁ স্যার, পীতাম্বর আর অধুনার মাঝখানে বহু বছর ধরে ঝগড়া চলছিল ফ্যামিলির প্রপার্টি নিয়ে। পীতাম্বর এটা মনে করতো যে অধুনা ভুলভাবে ওর সমস্ত প্রপার্টি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এটা মিথ্যে স্যার। অধুনা পীতাম্বরকে ভীষণ রেসপেক্ট করতো। আপনার কি এটা মনে হয় যে পীতাম্বর বাবু ওই সম্পত্তির জন্য, ওই জায়গা জমির জন্য অধুনাকে হত্যা করতে পারেন? আগে না দাদা, আপনার লজ্জা করলে আমি বলে দিচ্ছি। স্যার, এই যে পীতাম্বর চরস আর গাজার ব্যবসা করতো। হাজার হাজার বাজে কাজ করতো। বৌদি সেগুলো জানতেন, কিন্তু উনি ভয় পেতেন যে এই কথাটা জানাজানি হয়ে গেলে ওনার বংশের নাম খারাপ হয়ে যাবে। আর সেই জন্য আমার দাদা এখনো চুপ। তুষার, স্যার, এই লোকটা এত বড় শয়তান, টাকার জন্য নিজের বোন কেন নিজের বাবাকেও খুন করতে পারে। নিজের মুখ সামলে কথা বলো তুষার। অর্ডার অর্ডার। মিস্টার পীতাম্বর, আপনি বসে পড়ুন। এক্সকিউজ মি ইয়োর অনার, এই চুইংগামের ব্যাপারে এক্ষুনি বললেন পাঠকবাবু, এই সব ডিএনএ রিপোর্ট ইত্যাদি। তা এই চুইংগামটা তো ওই 10 দিন বাদে ট্রলার থেকে পাওয়া গেছে, নচিকেতা বাবুর যে সাভেরা ট্রলার, ওখান থেকে। এর মধ্যে মানে 10 দিনের মধ্যে পুলিশ, ফরেন্সিক, কত লোক এসছে গেছে। তাহলে এরকম কি করে হলো যে কারুরই পায়ে, মানে পায়ের নিচে কারুরই চুইংগামটা আটকালো না? হতে পারে এটা কাকতালীয় ঘটনা। না ইয়োর অনার। ইয়নার, হতে পারে যে এটা একটা কাকতালীয় ব্যাপার, কিন্তু প্রতিপক্ষ হওয়ার কারণে আমাকে এটা বলতে হবে যে জয়সওয়াল বাবুর বক্তব্যটা কিন্তু এখানে ঠিক, তাই না? তাহলে
আর আমার তো সন্দেহ হচ্ছে ইওর অনার যে কেউ জেনে শুনে ওই বোটে চুইংগামটা ওনাকে ফাঁসানোর জন্য, পীতাম্বর বাবুকে ফাঁসাবার জন্য। আর সরি টু সে, আমার তো সন্দেহ হচ্ছে যে সেই মানুষটা আপনার সহকারী বরুণ। আপনার মানসিক পরিস্থিতি ঠিক আছে তো জয়সওয়াল বাবু? একদম। ইওর অনার, আমি কিছু বলতে চাই। জয়সওয়াল সাহেব ঠিক বলছেন, আমাকে ফাঁসানো হচ্ছে। নচিকেতা আর তুষার আমার আর আমার বোনকে ঘৃণা করত। জিজ্ঞেস করুন ওকে, বিয়ের পর ও কিভাবে আমার বোনকে কষ্ট দিত। পীতাম্বর, এরকম আগে ছিল কিন্তু আমি বদলে গেছি পীতাম্বর। মিথ্যে। এ আমার বোনকে বিয়ে করতে চায়নি। এর অ্যাফেয়ার ওই নিয়তির সাথে চলছিল। এ আমার বোনকে মেন্টাল টর্চার করত। নিশ্চয়ই ও আর নিয়তি আমার বোনকে মেরে আমাকে ফাঁসাবার চেষ্টা করছে। প্লিজ জজ সাহেব, ওদের ষড়যন্ত্র সফল হতে দেবেন। সাহেব, ওই পীতাম্বর দাদার কথা আপনি একদম বিশ্বাস করবেন না। যত সরল লোকে দেখায় না সাহেব, ও ততটাই বাজে। এই তুষার দাদা ঠিকই বলছিল, ও এক নম্বরের লোভী আর চোর টাইপের লোক সাহেব। সাহেব, টাকার জন্য ওই বৌদিকে মেরেছে। হতে তো অনেক কিছুই পারে, কিন্তু আদালতে আইএম জয়সওয়াল সাহেব যেই বিষয়টা তুলেছিলেন চুইনগামের, ওই বিষয়টা কিন্তু মানতে হবে। ভাব বলুন যে একটা চুইনগাম ওখানে নৌকোর মধ্যে পড়ে রয়েছে এতদিন ধরে, না তো কেউ সেটাকে দেখলো, না কারোর জুতোর মধ্যে ওটা আটকে গেল। বিচিত্র বিষয়টা, তাই না? সাহেব, আপনার মনে হচ্ছে কেউ পীতাম্বর দাদাকে ফাঁসাচ্ছে? কারণ কি উনি বলছেন যে ওনাকে নিয়তি ফাঁসাচ্ছে। নিয়তি দেবী, হ্যাঁ, ওই আমি আমন্ত্রণ জানিয়েছিলাম এখানে অফিসে আসার জন্য, কিন্তু আসলেন না এখনো। একটা ফোন কর বলুন, দেখ যে উনি আসছেন কি আসছেন না, কি বিষয় হলো। হ্যালো। হ্যালো, নিয়তি আছে? না, ও তো টেনিসের ফাইনাল ম্যাচ খেলতে গেছে। আচ্ছা, ফেরত এলে বলবেন যে মিস্টার কেডি পাঠকের অফিস থেকে ফোন এসেছিল। থ্যাংক ইউ। অদ্ভুত স্যার, এখানে মার্ডারের কেস চলছে আর ওখানেও টেনিসের ফাইনাল খেলছে। আচ্ছা, তাহলে এই মাছটার নাম কি সত্য? আজ্ঞে সাহেব, হ্যাঁ, আমরা এটাকে ওয়াফটি বলি সাহেব। ওয়াফটি? হ্যাঁ সাহেব, ফ্রাই করার জন্যে আর মশলা তৈরি করার জন্যে খুব কাজে লাগে। এটা বলো যে এই ওয়াফটি মাছগুলো সমুদ্র ঠিক কোন জায়গাটায় পাওয়া যায়? সাহেব, এটা আপনি সমুদ্রের মাঝখানে পাবেন, গভীর জলের মাছ না সাহেব। সমুদ্র ঠিক মাঝখানে? কিনারা থেকে কতটা দূরত্বে মোটামুটি? এই ধরুন সাহেব 10-15 কিলোমিটার। হ্যাঁ, কিন্তু ওই যে নৌকোটা ওখানে ছিল সেটা তো কিনারা থেকে 2-3 কিলোমিটারের মধ্যে ছিল। হ্যাঁ সাহেব। তো বুঝিয়ে বলো আমাকে সত্যবাবু যে মধ্য সাগরে পাওয়া যায় এরকম মাছ কিনারায় রাখা বোটের মধ্যে কি করে চলে আসতো? হতে পারে যে আগেই এই মাছটা ধরা হয়ে গিয়েছিল। না সাহেব, ওই বোটটা তো অনেকদিন গভীর জলে যায়নি। সাহেব, আমরা ওই বোটটার ব্যবহার সমুদ্রের ধারে মাছ ধরার জন্য কাজে লাগাই সাহেব। কিন্তু সাহেব, তাই ওই দিনকে শঙ্কর ওই মাছটাকে দেখে চমকে উঠেছিল। কিন্তু সাহেব, গভীর জলের মাছ আমাদের বোটে এলো কি করে আর কেন? আমি বুঝিয়ে বলছি আপনাকে আর জয়সওয়াল বাবুকে যে এটা কিভাবে আর কেন সম্ভব হলো। ওই যে দ্বিতীয় নৌকোটা ছিল নচিকেতা বাবুর নৌকো ঠিক পাশেই, যেটা থেকে দুই ব্যক্তি জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন নচিকেতা বাবুর নৌকোর দিকে। এটা কি সম্ভব যে সেই সময় ওই মাছটা নৌকোর মধ্যে থেকে সেখানে পড়ে গেল? এটা কি সম্ভব? পসিবল, বাট মাঝরাতে কোনো একজন মানুষ এক বোট থেকে অন্য বোটে মাল চালাচালি করতে যাবে কেন, তাও আবার ওনাকে না জানিয়ে? না, আমি এটা মেনে নিচ্ছি যে মাছের দাম বেড়ে গেছে অনেকটাই, বাট মাছের স্মাগলিং? না না, মাছের নয়, মাছের মধ্যে লুকোনো অন্য কোনো বস্তুর স্মাগলিং। হ্যাঁ সাহেব, এটা সমুদ্রের স্মাগলারদের অনেক পুরনো কায়দা সাহেব। সাহেব, এরা মাছের নিচে চরস, গাঁজা ইত্যাদি লুকিয়ে রাতে একটা নৌকো থেকে আরেকটা নৌকোয় তুলে দেয় সাহেব। আমি তো সাহেব অনেকবার দেখেওছি। আমি বলতে চাইছি মানে শুনেছি।
ইওর অনার, আমি নিয়তি দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আমি কি জানতে পারি আপনি কেন আমাকে ডেকেছেন? আপনি তো একজন স্মাগলার খুঁজছেন না? হ্যাঁ, না আপনাকে তো এখানে অন্য কোনো কারণেই ডেকে আনা হয়েছে। এটা জিজ্ঞেস করার জন্য যে গতকাল আপনার আমার অফিসে আসার কথা ছিল কিন্তু আপনি আসলেন না, কি হয়েছিল আপনার? হ্যাঁ, ওই আমার একটা জরুরি কাজ ছিল। ওই আপনার টেনিসের প্রতিযোগিতা চলছিল আর সেটার ফাইনাল ম্যাচ ছিল। হ্যাঁ হ্যাঁ, কি হলো ওই ম্যাচের? হ্যাঁ হ্যাঁ, আমি ফাইনাল জিতেছি। আরে বাহ, খুব ভালো খবর, আপনাকে শুভেচ্ছা জানাই। Thank আপনাকে you. খুবই ভালো একটা কাজ করেছেন আপনি। আর আপনি দেখুন না, এই একটা ভেঙে যাওয়া কাঁধকে সঙ্গে নিয়ে টেনিস প্রতিযোগিতার ফাইনাল জেতা খুবই কঠিন একটা কাজ। আর যখন আপনি এই কাঁধ নিয়ে সাঁতারও কাটতে পারছিলেন না, টেনিস খেলতে তো অনেকটা বেশি জোর লাগে কাঁধের, সাঁতার কাটার তুলনায় কত কিছু থাকে ওখানে, স্ম্যাশ, ওভারহেড, রিটার্ন ইত্যাদি ইত্যাদি। অনেকটাই কষ্ট হয়েছে নিশ্চয়ই আপনার এটা জিততে, তাই না? এটা কি সত্যি নয়? মানে যে রিপোর্টটা আমাদের মাননীয় জয়সওয়াল বাবু যথেষ্টই উগ্রতার সঙ্গে পেশ করেছিলেন আপনার এই কাঁধ সম্বন্ধীয়, ওই রিপোর্টটা মিথ্যা ছিল। আমি আছি না, সত্যি। হ্যাঁ, এরপরেরটা বলুন, কেন মিথ্যা রিপোর্ট আপনি পেশ করেছিলেন আদালতে? সত্যি কথাটা হলো আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভয় পেয়েছিলাম যে আপনি আর নচিকেত আমাকে সন্দেহ করবেন। আর যেহেতু আমি একজন ভালো সাঁতারু, আমার কেস দুর্বল হতে পারে। তাই আমি ডক্টরের সাথে দেখা করি আর তার থেকে নকল সার্টিফিকেট বানাই। শুধুমাত্র এইটুকুই নয়, আপনি নচিকেতাকেও ফাঁসিয়েছেন, এটা বলে যে ও নিজের স্ত্রী অধুনাকে মারতে চাইছিল। ফাঁসিয়েছিলেন না আপনি? হ্যাঁ। কেন ফাঁসিয়েছেন? কারণ আমি প্রতিশোধ নিতে চাইছিলাম। ওই প্রতিশোধ আপনি নিলেন অধুনাকে মেরে দিয়ে? তুমি? অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। এটা মিথ্যে। আমি অধুনাকে মারিনি। ওই রাতে আমি বাড়িতে ছিলাম। আমার কথা বিশ্বাস করুন, আমি ওকে মারিনি। নিয়তি নির্দোষ জজ সাহেব। মিস্টার তুষার, এটা আপনার বাড়ি নয় যে আপনি বারবার উঠে দাঁড়িয়ে কথা বলবেন। এখানে বিনা অনুমতিতে আপনি কোনো কথা বলবেন না। সরি স্যার, কিন্তু আমার একটা কথা বলার আছে, যেটা এই কেসটার জন্য প্রচণ্ড জরুরি। স্যার, আমি প্রথম থেকে বলছি যে বৌদির মার্ডারের পিছনে আর কেউ নয়, ওনার দাদা পীতাম্বর দায়ী। আর কাল রাতে আমার সন্দেহটা বিশ্বাসে বদলে গেছে যখন আমি শঙ্করকে পীতাম্বরের সঙ্গে দেখলাম। স্যার, শঙ্কর পীতাম্বরের সঙ্গে কাজ করত। ও আমার দাদাকে ঠকাচ্ছে। ওই ওকে সমস্ত ইনফরমেশন দিয়ে থাকবে। আপনি ওকে জিজ্ঞাসা করুন। সত্যি এই কথাটা? পীতাম্বর টাকা দিয়েছিল তোমাকে? আরে হ্যাঁ স্যার, ও তো আমি ওনার থেকে ধার চেয়েছিলাম। পীতাম্বর হঠাৎই তোমাকে কেন ধার দিতে চাইবে? দেখো শঙ্কর, সত্যি সত্যি বলো কি ছিল। আদালতে মিথ্যা কথা বলার শাস্তিটা কিন্তু বেশ কড়া হয়। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কিছু করিনি স্যার। আমি তো ওই পীতাম্বর দাদাকে সাহায্য করছিলাম স্যার। কি রকমের সাহায্য করছিলে তুমি? পীতাম্বর দাদা সব সময় জিজ্ঞাসা করতো, আমি বলে দিয়েছি স্যার। বোট কখন যাবে, কে কে থাকবে আর কোথায় যাবে, আমার কোনো আইডিয়া ছিল না স্যার। তারপরে উনি কি করবেন, তাহলে ওনাকে কোনোদিন সাহায্য করতাম না স্যার। কি এই আইডিয়া মানে কি বলতে চাইছিলেন? মানে কি করেছিল পীতাম্বর? উনি নিজের বোন অধুনাকে মার্ডার করেছে। শঙ্কর মিথ্যা কথা বলছে। আমি কখন বললাম যে আমি আমার বোনকে মারতে যাচ্ছি? পীতাম্বর বাবু বসে পড়ুন আপনি। এরপরেরটা বলো, বিস্তারিতভাবে বলো কি হয়েছিল।
সেই রাতে ওটাই হলো যেটাতে আমি ভয় পেয়েছিলাম স্যার। পীতাম্বর দাদা বোটে গেছিল আর পীতাম্বর দাদা ওই বোটে নচিকেতা আর অধুনা ছাড়া কে আছে? কেউ না। কাউকে বলবি না যে আমি এসেছিলাম। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আমার বোনের গল্প শেষ করতে। পীতাম্বর দাদা, তুমি এখানে এত রাতে? এখান থেকে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। অ্যাকচুয়ালি আমি একটু ভুল করেছি। আমি এখান দিয়ে যাচ্ছিলাম তখনই ভাবলাম তোকে মেরে তারপর যাও, তাহলে এই সম্পত্তি আর আমার মধ্যে কোনো বাধা থাকবে না। আমি কিছু করিনি স্যার, বৌদিকে ইনি মেরেছেন। শঙ্কর মিথ্যা কথা বলছে, আমি ওই বোটে যাইনি। স্যার, আপনারও এরকম মনে হয় যে কেউ পীতাম্বরকে ফাঁসাচ্ছে? বলা এটা কঠিন বলুন। ওই চুইনগামটার বিষয়ে যদি একবার ভাবা যায় তো পীতাম্বরের কথায় সত্যতা রয়েছে এখানে। তাছাড়া দুটো বিষয় এখানে হতে পারে, যেটা পীতাম্বর মিথ্যা কথা বলছে বা শঙ্কর। স্যার, পীতাম্বর তো পুলিশের কাস্টাডিতে আছে। শঙ্করকে নিয়ে একটু খোঁজ খবর কর। স্যার, আপনি যদি টাকা দেন তাহলে আরেকটা ক্লু পাবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বাজে লোক নই। আমি সব লোককে সাহায্য করি যে আমাকে সাহায্য করে, টাকা দিয়ে আর এই মদ দিয়ে। আচ্ছা, এটা বলো, আজকাল তোমায় হেল্প কে করছে? ওই রাত্রে তুমি পীতাম্বরকে জেটিতে দেখোনি না? ওই পুরো গল্পটা নকল, তাই না? আপনি কি করে জানলেন? কারণ ও আমায় সব সত্যি বলে দিয়েছে। কে? ওই তো, যে তোমাকে আদালতে বলেছিল মিথ্যে বলতে। তুষার দাদা? হ্যাঁ, আমি শঙ্করকে টাকা দিয়েছিলাম আদালতে পীতাম্বরের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। কেন? কারণ আমি জানি পীতাম্বর মেরেছে বৌদিকে, আর আপনারা কোনো প্রমাণও পাচ্ছেন না ওর বিরুদ্ধে। আপনি নিচু স্বরে কথা বলুন, এটা আমার অফিস। এটা কোনো পদ্ধতি হতে পারে না প্রমাণ বের করার। ছেড়ে দিচ্ছি আমি এই কেসটাকে, আপনি কিনতে থাকুন আপনি সব সাক্ষীদের। সরি স্যার, আমি খুব বড় ভুল করে ফেলেছি। নিজের দাদাকে বাঁচানোর জন্য আমি ভুল করে ফেলেছি। এবার আপনি যা বলবেন আমি তাই করব। আদালতের সমস্ত মিথ্যে স্বীকার করব। আপনি প্লিজ এই কেসটা ছাড়বেন না। আমার দাদাকে আপনি বাঁচান স্যার। ঠিক আছে, তো এটা বলো যে নচিকেতা তোমাকে ফোন করে সেদিন ওই জেটিতে ডেকেছিল, সে সময় কোথায় ছিলে তুমি? আমি বাড়িতেই ছিলাম স্যার। কেন? জিজ্ঞেস করছি ব্যাস। ভাই, এত রাতে তুই আবার কি প্রমাণ দেখতে এসেছিস? এই কেডি পাঠকের কাছে আর অন্য কোনো কাজ নেই নাকি? গলচৌকি পুলিশ স্টেশন। মার জেটিতে স্মাগলিং এর জিনিসপত্র নামবে এখন থেকে 2 ঘন্টা পরে। তুমি কে? আমি যেই হই, কিন্তু এই সময় জেটির থেকে যে জিনিস নামাচ্ছে সেই হলো অধুনার খুনি। হ্যালো হ্যালো, চল আমার সঙ্গে। কি হচ্ছে তবে? বলছি চল।
এই মাল আমার নয়, এটা ডগরুর। অধুনাকে তুই মেরেছিস না? বল, অধুনাকে তুই মেরেছিস না? বল। না না সাহেব, আমি ডগলু দাদার জন্য স্মাগলিং করি, কিন্তু সাহেব অধুনা বৌদির মার্ডারে আমাদের দুজনের হাত নেই, আর কমসে কম আমার তো নেই সাহেব। আপনি অধুনা দেবীর সম্বন্ধে কখন জানতে পারলেন? সাহেব, আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম, আমার কাছে তুষার দাদার ফোন আসে। উনি আমাকে বলেছিলেন যে বৌদি মিসিং। আমি জেটিতে পৌঁছাই সাহেব, আর তখন ওখানে তুষার দাদা এসেছিল, আর আমরা দুজনে মিলে বোটের অপেক্ষা করছিলাম সাহেব। তুষার, তুমি আমাকে বলেছিলে যে ওই রাতে যেদিন অধুনাকে হত্যা করা হয় সেদিন তুষার তোমাকে ফোন করে জেটিতে রাত্রবেলা ডাকে। তুমি বাড়ি থেকে এসেছিলে? হ্যাঁ, বাড়িতে ছিলাম। কিভাবে এসেছিলে তোমার বাড়ি থেকে? আমার মোটরসাইকেলে করে। আচ্ছা আচ্ছা, কি মোটরসাইকেল তুমি চালাও? কোন বাইক সেটার সাথে এই কেসের কিসের সম্পর্ক থাকবে? কি মোটরসাইকেল চালাও তুমি? আগে বুলেট 500 সিসি। আরে বাহ, বেশ দমদার একটা মোটরসাইকেল। ওটা ফট 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 এরকমটা আওয়াজ বের করে। যখন ওই গাড়িটাকে বের করা হয় তো গোটা পাড়া তখন জেগে ওঠে একেবারে। কোথা থেকে কোথায় পর্যন্ত এসেছিলে তুমি ওই মোটরসাইকেলে? আগে আমার বাড়ি থেকে জেটি অবধি। আর ওখানে সত্য তোমার জন্য অপেক্ষা করছিল? আগে হ্যাঁ। ধন্যবাদ ইওর অনার, আমি আরো একবার সত্যকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। সত্যবাবু, তুষার আপনাকে ফোন করেছিলেন আর আপনাকে ওই জেটিতে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ সাহেব। আপনি সেখানে পৌঁছে গেলেন, তারপর তুষার ওখানে আসে। ওখানে? হ্যাঁ সাহেব। নিজের 500 সিসির ওই ব্যান্ডেড মোটরসাইকেলে। তো আপনি ওকে মোটরসাইকেলে করে আসার সময় দেখেছিলেন নিশ্চয়ই? না সাহেব, তুষার দাদা তো জেটিতে খালি পায়ে নেমেছিল। সত্য সত্য, নচিকেতা দাদা ফোন করেছিল অধুনা বৌদি ভোর থেকে নিখোঁজ। উনি বোট নিয়ে এখানেই আসছেন। এক মিনিট, আপনি বলছেন যে তুষার বাবুর ওই প্যান্টের নিচের পোর্শনটা ওপরে গোটানো ছিল? আর সাহেব ভিজেও গিয়েছিল। ভেজাও তো? প্যান্ট ভিজে যায় তখনই, আর কোনো ব্যক্তি প্যান্টটাকে ওপরে তখনই গুটিয়ে রাখেন যখন সে জলে যান। তাই না? হ্যাঁ সাহেব। আচ্ছা, হতে পারে যে উনি মোটরসাইকেলটা দূরে কোথাও রেখে আসে, তো অন্ধকার শুনশান রাত্রি ছিল, তো মোটরসাইকেলের ওই ফট 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 আওয়াজটা নিশ্চয়ই শুনেছিলেন আপনি? না সাহেব। আওয়াজ শুনেননি? 101%। অদ্ভুত বিষয় এটা যে এতটাই শুনশান রাতে মোটরসাইকেলের এতটাই তীব্র একটা ফটফট আওয়াজ শোনাই গেল না একদম। স্যার আমি জানি না ও কি বাজে বকছে, আমি বাইকেই ছিলাম। আপনি বাইকের ওপর ছিলেন না, বাইকে করে সেখানে আপনি আসেননি, ওখানে বোটে এসেছিলেন। কেননা ওই রাতে আপনি আপনার বাড়িতেও ছিলেন না, জেটিতেও ছিলেন না, আপনি সমুদ্রের মাঝখানে ছিলেন। আপনার বাইক সেখানে শুধুমাত্র পার্ক করা ছিল বন্ধ অবস্থায়, এই কারণে কেউ ওটার আওয়াজ শুনতে পারেনি। এসব আপনাকে কে বলেছে? আপনার কেবলের লোকটা ওই দিন আপনার বাড়িতে সে এসেছিল টাকা নিতে, আর ও পুলিশকে বয়ান দিয়েছে যে আপনার বাড়িতে তালা লাগানো অবস্থায় ছিল, আপনি আপনার বাড়িতে সেদিন ছিলেনই না। স্যার আমি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম, কিন্তু সমুদ্রে যাইনি। আপনি সমুদ্রের মাঝখানেই ছিলেন। সমুদ্রের মাঝে আমি কি করব? এটাই যেটা সত্যবাবু আমাদের বললেন, নৌকোতে মাছের নিচে ওই স্মাগলিং এর জিনিসপত্র। এটাই হলো আপনার আসল ব্যবসা, আর আপনার এই আসল ব্যবসাটা চালানোর জন্য আপনার ভাইকে না বলে তার নৌকোটা আপনি ব্যবহার করেন তার কাছ থেকে অনুমতি না নিয়েই। ওই রাতেও আপনি আপনার ওই ছোট মোটর বোটে সেই জিনিসপত্রগুলো নিয়ে গিয়েছিলেন, আর যেই দুজন ব্যক্তিকে সেদিন দেখা গিয়েছিল জিনিসপত্র ওখানে রাখতে, তাদের মধ্যে একজন আপনি ছিলেন।
আমার দাদাকে বাঁচানোর জন্য আমাকে ভাসাচ্ছেন। কোনো প্রমাণ আছে আপনার কাছে? একটা বিষয় ভুলে যাচ্ছেন আপনি তুষার বাবু, যে ওই মোটর বোটে দগড়ু একজন নয় দুজন ব্যক্তিকে দেখেছিল। একজন আপনি হলেন আর একজন আপনার সঙ্গী। কোন সাথী? আরে সেই সঙ্গী, আপনি তো জানেন না কোন সঙ্গী। স্যার কেউ নেই। আপনি বললেন আর ওখানে কেউ ছিল না। দেখুন, সত্যি সত্যি বলছি আপনাকে যে আপনার সেদিন যেই সঙ্গী ছিলেন তিনি আমাদের হেফাজতে চলে এসেছেন। খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আপনার সঙ্গীকে এখানে নিয়ে আসবো এই আদালতে, আর ও আপনার যাবতীয় কাজ ফাঁস করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার প্লিজ। কোর্ট ইজ অ্যাডজার্নড ফর লাঞ্চ। কিছু বলছিলেন আপনি? মিস্টার পাঠক, আপনি কি বলছেন? আমার কোনো সাথী নেই। আরে আমি যখন মাঝ সমুদ্রে যাইনি তখন কেউ নেই মিস্টার পাঠক। দাদা, আমি বুঝতে পারছি না ইনি কি বলছেন। আমি কিচ্ছু বুঝতে পারছি না। খাওয়া দাওয়ার পর কথা বলছি। স্যার। হ্যালো ইন্দ্র, তুই যদি আদালতে আমার বিরুদ্ধে কিছু বলিস তাহলে কিন্তু আমি তোর কথাও বলে দেব। এটা ভুলিস না, এই ব্যবসায় তুইও আমার সঙ্গে আছিস। কি? কোথায় তুই? আলিবাগে? কিন্তু কেডি পাঠক তো বলছিলেন যে তুই আদালত। হ্যালো ইন্দরবাবু, একটু 1 মিনিট হোল্ড করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার দোষ স্বীকার করার সঙ্গে সঙ্গে আপনি আপনার সঙ্গীর খোঁজটাও আমাদের দিয়ে দিলেন। হ্যাঁ ইন্দরবাবু, আপনি ওখানে দাঁড়িয়ে থাকুন, আলিবাগ পুলিশ আপনার কাছে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। খাওয়া দাওয়া তো হয়নি নিশ্চয়ই? চলুন চলুন, জেলে সেটা করে নেবেন। স্যার, গত 2 বছর ধরে আমি আর আমার বন্ধু ইন্দ্র লুকিয়ে ড্রাগ স্মাগলিং এর ব্যবসা করছিলাম। না বলে দাদার বোর্ডটা ব্যবহার করছিলাম। কিন্তু এটা সত্যি কথা যে দাদার ব্যাপারে কিছু জানে না। ওই রাতে আমি আর ইন্দ্র মাঝ সমুদ্র থেকে কোকেনের ডেলিভারি আনছিলাম। তখনই আমি জানতে পারলাম যে কোস্টগার্ড আমাদের বোটের ব্যাপারে জানতে পেরেছে। তাই যখনই আমি দাদার বোটটাকে সমুদ্রের মাঝখানে দেখলাম তখন ভাবলাম সমস্ত মাল ওটাতেই তুলে নিই। হ্যাঁ ঠিক আছে, খবরটা পাকা, যেটিতে কোস্টগার্ডের লোক আছে। এখন কি করবি? ভাবতে দে। নচিকেতা দাদার বোট? একটা কাজ কর, সমস্ত মাল ওটাতে তুলে দে। যখনই সকালে সিগন্যাল ক্লিয়ার হবে ওটা থেকে বের করে নেব। চল, বোট ওদিকে নিয়ে চল। ঠিক আছে, নিয়ে নিচ্ছি। তুষার, বৌদি, আপনি এখানে কি করছেন? আমি তো এখানে নচিকেতার সাথে অ্যানিভার্সারি মানাতে এসেছি। তুমি এত রাতে এখানে কি করছো? কে আছে তোমার সাথে? এই ঝুড়িতে কি আছে? বৌদি, এসব কিছু না, আমি আপনাকে বলছি। তুমি ড্রাগস স্মাগলিং করো? বৌদি, কিছু না। তাও আবার নচিকেতার বোটে? আমি বোঝাচ্ছি আপনাকে। আমি এখনই বলছি, নচিকেতা, নচিকেতা, বৌদি আমার কথাটা শুনুন। বৌদি, নচিকেতা, বৌদি আমার কথাটা শুনুন প্লিজ। ভয় পেয়ে গিয়ে আমি বৌদিকে প্রাণে মেরে ফেলি, কিন্তু আমি ওনাকে মারতে চাইনি। কিন্তু ওনাকে যদি না মারতাম তাহলে সত্যিটা বেরিয়ে পড়তো। তুষার, তুই? দাদা, যখনই আমি জানতে পারলাম যে পুলিশ আপনাকে মার্ডারের জন্য ধরেছে আমি ভয় পেয়ে গেলাম। আপনাকে জেলে কি করে যেতে দেব? তাও আমার অপরাধ। সেই জন্য আমি পিতাম্বরকে ধরাতে চেয়েছিলাম। ওই চুইংগামটাও আমি ডেকে ফেলেছিলাম। তারপর আমি শঙ্করকে টাকা দিয়ে পিতাম্বরের বিরুদ্ধে কথা বলতে বলি। তারপর যখন আপনি সেটা ধরতে পারলেন তখন আমি আমার গার্লফ্রেন্ডকে দিয়ে ফোন করিয়ে
দোষটা সত্যর ঘাড়ে ফেলতে চাইলাম। কেননা আপনি জানতেন যে এই সত্যবাবু ওই রাতে সেদিন জেটিতে স্মাগলিং করছিলেন। হ্যাঁ, কিন্তু আমি শুধু আমার অপরাধ লুকোতে চেয়েছিলাম, অন্য কাউকে ধরাতে চেয়েছিলাম, আমার দাদাকে বাঁচাতে চেয়েছিলাম। দেখো তুষার, কাউকে হত্যা করা ভুল নয়, অপরাধ সেটা, আর অপরাধের শাস্তি তো পাওয়া উচিত। কেডি পাঠক যতক্ষণ থাকছে এরকমটা অবশ্যই হবে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মিস্টার তুষার কোহলিকে মিসেস অধুনা কোহলির হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে গ্রেফতার করার আদেশ দিচ্ছে, আর মিস্টার নচিকেতা কোহলিকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। এখন এই মোকদ্দমা এখানেই বন্ধ করা হচ্ছে। পাঠক বাবু, হ্যাঁ জয়সওয়াল বাবু। আপনি নিরামিষাশী, কিন্তু মাছের ব্যাপারে তো জ্ঞান সলিড আপনার। হ্যাঁ হ্যাঁ, কেননা জয়সওয়াল বাবু, আমাদের এই ব্যবসাতে there is always something fishy. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.